যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদের ঝড়, ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা, আইন কর্মকর্তা বরখাস্ত। ইসি গঠনে সার্চ কমিটির কাছে আজ নাম জমা দেবে বিএনপি, 5 জনের তালিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। কাল শুরু হচ্ছে মাসব্যাপী প্রাণের উৎসব, 21-এর গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং 1 মাস পরও অধরায় রয়ে গেল এমপি লিটন হত্যার রহস্য, শীঘ্রই দায়ীদের আটক করা হবে বলছে পুলিশ। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সালেজুর চৌধুরী। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। এবারে বিস্তারিত। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রথমে রাস্তায় রাস্তায় মার্কিন নাগরিকরা প্রতিবাদ করলেও এখন খোদ মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা বিরোধিতা শুরু করেছেন। এদিকে নীতির বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় বহিষ্কার করা হয়েছে অ্যাটর্নি জেনারেল শ্যালি ইয়াটসকে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারাও এরই মধ্যে ট্রাম্পের অভিবাসন নীতির আনুষ্ঠানিক প্রতিবাদের প্রস্তুতি নিয়েছেন। এজন্য তারা একটি খসড়াও তৈরি করেছেন এরই মধ্যে। এদিকে 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নয়া প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা আদেশকে আইন বিরোধী বলায় এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। আর এই পদে ভারপ্রাপ্ত হিসেবে শপথ নিয়েছেন ডানা বুয়েন্টেনে। গেল শুক্রবার 7টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে এখন যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঠিকানা পত্রিকার সম্পাদক লাভলু আনসারি। লাভলু আনসারি, আমরা জেনেছি প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সব পক্ষই প্রতিবাদ করছে, বিরোধিতা করেছে খোদ প্রশাসনের সিনিয়র কর্মকর্তারাও। তো আসলে এই অবস্থায় সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশের অবস্থান কি? দেখুন, আপনি যেভাবে বললেন যে সব পক্ষই প্রতিবাদ জানাচ্ছে, এটা কিন্তু যথার্থ নয়। তার কারণ যারা ট্রাম্পকে ভোট দিয়েছে, বিজয়ী করেছে, তারা এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষেই আছে। আর যারা ট্রাম্পকে আগে থেকেই জানে যে সে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে যা আমেরিকার নীতি নৈতিকতার পরিপন্থী, তারা তাকে ভোট দেয়নি এবং তারাই এখন সোচ্চার হচ্ছে রাজপথ থেকে, এয়ারপোর্ট থেকে, এখন প্রশাসনের ভেতরে। আপনি যেমনটি বললেন যে ট্রাম্পের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল তথা আইনমন্ত্রী পদত্যাগ আগেই বিদ্রোহ করার পর তাকে বহিষ্কার করা হয়েছে। ঠিক একইভাবে আজ সোমবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় শীর্ষ পর্যায়ের 100 জন কর্মকর্তা এক যুক্ত স্বাক্ষরে একটি মেমোরেন্ডাম তৈরি করেছেন ট্রাম্পের এ ধরনের অগণতান্ত্রিক, অসাংবিধানিক পদক্ষেপের সাথে দ্বিমত পোষণ করে। একই সাথে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উভয় কক্ষে, যেমন নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদে আজ 38 জন কংগ্রেসম্যানের সমন্বয়ে একটি বিল উত্থাপিত হয়েছে। সেই বিলে আবেদন জানানো হয়েছে যে ট্রাম্পের এই আমেরিকান নীতি বাস্তবায়নের জন্য যেন কোনো অর্থ বরাদ্দ দেওয়া না হয়। একইভাবে সিনেটেও আরেকটি বিল উত্থাপনের ঘোষণা দিয়েছেন সিনেটে ডেমোক্রেটিক পার্টির নেতা সিনেটর চাক শুমার। এই ধরনের ঘোষণাগুলি আসতেছে একের পর এক। এভাবেই একটা মানে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে গোটা আমেরিকার জনজীবনে। পাশাপাশি অভিবাসী কমিউনিটির মধ্যে বাংলাদেশিরাও স্বস্তিতে নেই। আপনি জানেন যে 7টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ না থাকলেও বাংলাদেশ যেহেতু মুসলিম অধ্যুষিত, সেজন্য বাংলাদেশি প্রবাসীরাও উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছেন এবং তারাও রাজপথের আন্দোলনে শরিক হচ্ছে। ইতিমধ্যেই আমি বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি যারা অভিবাসন আইন নিয়ে কাজ করেন তাদের সাথে কথা বলেছি। তারা যদিও অভয় দিয়েছেন যে যাদের অভিবাসনের মর্যাদা নেই তারা যেন নিজ নিজ আইনজীবীর পরামর্শক্রমে চলাফেরা করেন এবং যাদের অভিবাসনের মর্যাদা রয়েছে তথা যাদের স্থায়ী বসবাসের অনুমতি পত্র তথা গ্রিন কার্ড রয়েছে তারাও যেন আপাতত যুক্তরাষ্ট্রের বাইরে না যান,
এবং ইতিমধ্যেই যারা বাংলাদেশে চলে গেছেন তারা যেন দ্রুত ফিরে আসেন যুক্তরাষ্ট্রে, এই ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া কমিউনিটি ভিত্তিক সভা সমাবেশ, টাউন হল মিটিং করে উদ্বিগ্ন প্রবাসীদের স্বস্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি হিসপ্যানিক এবং ভারতীয়, পাকিস্তানি, আফগানিস্তানি, শ্রীলঙ্কার অভিবাসী যারা আছে তাদের সাথেও জোট গঠন করা হচ্ছে। দেখুন, এই ঘটনার মধ্যেই কানাডার প্রধানমন্ত্রী সদম্ভে ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্র যদি রিফিউজিদের আশ্রয় না দেয় তাহলে তারা রিফিউজিদের সাদর সম্ভাষণ জানাবে। এরপরই 24 ঘন্টার মধ্যেই কানাডার একটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে যারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে কানাডা যাবার পরিকল্পনা নিচ্ছিলেন তারাও এখন দ্বিধাগ্রস্ত, তারাও এখন সংশয়ে রয়েছেন যে আসলে নিরাপদ আশ্রয় কোথায় পাওয়া যাবে। লাভলু আনসারি, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে ট্রাম্প বিরোধী বিক্ষোভ সমাবেশের কথা জানাচ্ছিলেন, সেই সাথে বাংলাদেশিদের অবস্থান সম্পর্কে জানাচ্ছিলেন সেখানকার ঠিকানা পত্রিকার সম্পাদক লাভলু আনসারি। রাত পোহালেই প্রাণের বইমেলা, দেশের লেখক, পাঠক ও প্রকাশকদের সবচেয়ে বড় মিলন মেলা। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর একুশে গ্রন্থমেলার সব প্রস্তুতি প্রায় শেষ। মেলার বিশেষ দিকগুলো নিয়ে দেখুন রিশাদ হাসানের প্রতিবেদন। পুরোদস্তর চলছে প্রস্তুতি। রাত পোহালেই নতুন বইয়ের মলাট আর কাঁচা রঙের গন্ধে মিলেমিশে একাকার হবেন বইপ্রেমীরা। একই সাথে পাঠকের বইয়ের তাকও পূরণ হবে, কারণ বছর ঘুরে আবারও শুরু হচ্ছে কোটি বাঙালির প্রাণের বইমেলা। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে মাসব্যাপী এই আয়োজনে এবার 409টি প্রতিষ্ঠানের 683টি ইউনিট কাজ করছে। নানা রং আর বাহারি সাজে সেজেছে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান। মাঠ পর্যায়ের কর্মীরা বললেন শেষ মুহূর্তের প্রস্তুতির কথা। আমরা মেলার প্রস্তুতি মোটামুটি 80% কমপ্লিট করে নিয়ে আসি। আমাদের স্টলের কাজের অগ্রগতি প্রায় শেষ মুহূর্তে। এবারের অমর একুশে গ্রন্থমেলায় পাঠকদের সুবিধার্থে থাকছে নতুন প্রকাশিত বইয়ের স্টল। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডক্টর জালাল আহমেদ বলছেন, ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র থাকছে এবারের মেলায়। এবার আমরা বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি নতুন বইয়ের স্টল করছি, যে স্টলের থেকে একজন পাঠক তার পক্ষে 400 স্টলে যাওয়ার দরকার হবে না। তিনি এই স্টলে আসলে কি নতুন বই বেরিয়েছে সেটা তিনি দেখতে পারবেন। প্রাঙ্গণে ঢোকার পরে একটা তথ্য কেন্দ্র থাকবে, ডিজিটাল ব্যবস্থা থাকবে, ওখানে কম্পিউটারের মাধ্যমে আপনার যে কোনো কাঙ্ক্ষিত তথ্য আপনি এখান থেকে নিতে পারবেন। এছাড়াও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথাও জানান তিনি। অনেক সিসি ক্যামেরা এবার স্থাপন করা হবে। সিসি ক্যামেরাগুলো হবে উন্নত মানের, এরা চারদিকে একটি ক্যামেরা ফোকাস করবে এবং নিজস্ব নাইট ভিশন থাকবে ক্যামেরাগুলোর। ফলে একজন পুরো প্রাঙ্গণে প্রত্যেকটা ইঞ্চি জায়গা ক্যামেরা একটার পর একটা ক্যামেরা প্রত্যেকটা জায়গাটাকে, প্রতি ইঞ্চি জায়গাকে কভার করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 3টি কেন্দ্র থেকে সিসি ক্যামেরাগুলো কীভাবে কাজ করছে এগুলো মনিটর করা হবে। তিনি আশা করছেন প্রতিবারের মতো এবারের মেলাও মুখরিত হবে বইপ্রেমীদের ভিড়ে, আর কবি, সাহিত্যিক, লেখকের পদচারণায় জমে উঠবে অমর একুশে গ্রন্থমেলা। পাঠক, লেখক, কবি, সাহিত্যিক ও প্রকাশকের এক মহামিলন মেলা এই বইমেলা। আয়োজকরা বলছেন সারা বিশ্বে বইপ্রেমীদের এত বড় মিলন মেলা খুঁজে পাওয়া দুষ্কর। তাই এবারেও প্রতি বছরের মতো তারা বইপ্রেমীদের এই মহামিলন মেলার দৃষ্টান্ত স্থাপন করতে চান। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। খাবারের পরিবেশনটা ফিটফাট, তবে তৈরির পরিবেশটা একেবারেই উল্টো চিত্র। রাজধানীর বেশিরভাগ হোটেল কিংবা চাইনিজ রেস্টুরেন্টের সদর আর অন্দরমহলের চিত্র এমনটাই। এছাড়া বিএসটিআই এর অনুমোদন ছাড়াই এমন অজুহাতে কৃত্রিম লিচু, চিপস সহ একই কারখানায় নানা পণ্য বানাচ্ছেন জালিয়াতি চক্র, যার বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনার দাবি বিশেষজ্ঞদের। ভেজালের কারসাজি নিয়ে আজ দেখুন ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম, ছবি তুলেছেন ইব্রাহিম আজনবী। পেটের ক্ষুধা অথবা শখের বশে যারা হোটেল কিংবা চাইনিজ রেস্টুরেন্টে পছন্দসই সুস্বাদু খাবার খেতে ঢু মারেন, তাদের কতজন জানেন তার ভেতরের খবর?
নারায়ণগঞ্জ কাঁচপুরের হাইওয়ে সংলগ্ন এই হোটেলে গ্লাসবন্দি করে পসরা সাজিয়েছে রকমারি খাবারের। পরিবেশনটাও মোটামুটি মানের। তবে এসব খাবার তৈরি পরিবেশটা দেখলে পিলে চমকে দেয়। ময়লার ড্রেন আর খুবই স্যাঁতসেঁতে নোংরা পরিবেশেই তৈরি হচ্ছে তথাকথিত মুখরোচক খাবার। টাকা কামাইবো কীভাবে এটাই স্বপ্ন, কিন্তু জনস্বাস্থ্য এই সুবিধার জন্য তো তারা না। আমরা রাস্তায় যাইতেছি, 2:30-3টা বেজে গেছে, লাঞ্চ করতে হবে, নেমে খেয়ে নেওয়া, উপায় নাই। এবার আসুন চাইনিজ রেস্টুরেন্টে। উপরে ফিটফাট আর ভেতরে যেন পাক্কা সদরঘাট। হাতে কসলিয়ে রুটির খামির, নোংরা পরিবেশে মুরগির গ্রিল আর বিভিন্ন রঙে মিশিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু চাইনিজ খাবার। আর করবো না, আর বাইরে কাজ করবো না, ভিতরে দেবো। এই খাবারই একটু পরে শীতাতাপ নিয়ন্ত্রিত ঝিকঝাক রুমে পরিবেশন করা হচ্ছে। আমরা তো চেষ্টা করি পরিষ্কার থাকার জন্য, হয়তো বা কিছুটা মিস্টেক ভুল হয়ে গেছে আমাদের, ওইটা আসলে চেষ্টা করবো যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু আর না হয়। অরুচির এমন চিত্র শুধু খাবার হোটেলেই নয়, পাশের কায়েতপাড়ায় ধরা পড়ে আরেক জালিয়াতি চিত্র, যেখানে কারখানায় প্রাণের ব্র্যান্ড নকল করে তৈরি হচ্ছে এমন চিপস। পাশাপাশি সানারপাড়ের এই কারখানায় অনুমোদনের প্রয়োজন নেই এমন অজুহাতে মধুসহ প্রায় 32টি পণ্য বানানো হচ্ছে। দেশ থেকে ভেজাল খাদ্যের আগ্রাসন দূর করতে সর্বাত্মক অভিযান পরিচালনার আহ্বান এই বিশেষজ্ঞের। সব ভেজালকারী মানুষের শত্রু, যে কোনো ধর্মের হোক। আমাদের বিচারকের সংখ্যা, আদালতের সংখ্যা বাড়াতে হবে। তার ফলে মামলাগুলো দ্রুত সমাধান করা যাবে এবং এই দ্রুত শাস্তি দেওয়ার ফলে জনস্বাস্থ্যটা রক্ষা পাবে। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় ব্রিজের পাশে স্বাধীন এক্সপ্রেস পরিবহনের একটি বাস খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত 9টায় মোহাম্মদপুর থেকে বনশ্রী হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের 30 ফুট নিচে খাদে ছিটকে পড়ে। এ সময় বাসে 35 থেকে 40 জন যাত্রী ছিল। ঘটনাস্থল থেকে 15 থেকে 20 জনকে আহত অবস্থায় উদ্ধার করে আশপাশের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়। নিহত 2 জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরে পুলিশের ক্রেন দিয়ে বাসটিকে উদ্ধার করা হয়। রাস্তায় কিছু ইট পড়া ছিল এবং ব্রেকটা চালক তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তারপরে বাসটা উল্টে নিচে পড়ে যায়। জানা যায় যে সম্ভবত 30 থেকে 40 জনের মতো যাত্রী থাকতে পারে বাসে। এখন পর্যন্ত আমাদের 2 জনের ডেড বডির কথাই জানা গিয়েছে। গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার 1 মাস পেরিয়ে গেল, এখন পর্যন্ত হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন হয়নি। হত্যাকারীদের এখনও ধরতে পারেনি পুলিশ। হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এখনও উত্তাল সুন্দরগঞ্জের বিক্ষুব্ধ জনতা। তবে পুলিশ বলছে খুব তাড়াতাড়ি এমপি লিটনের হত্যার রহস্য উদ্ঘাটন করে জনগণের সামনে নিয়ে আসা হবে। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সংসদ সদস্য লিটনের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা জেলা শহর সহ লিটনের নির্বাচনী এলাকা সুন্দরগঞ্জে গত 1 মাস ধরে চলছে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ সহ নানা আন্দোলন কর্মসূচি। লিটনের নিজ ইউনিয়ন বামনডাঙ্গায় বিক্ষুব্ধ জনতা গড়ে তুলেছেন শহীদ লিটন মঞ্চ। ঘটনার পর থেকে সুন্দরগঞ্জ উপজেলা পরিদর্শন করেছেন সরকার দলীয় মন্ত্রী, এমপি সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। মানুষের মনে আশা জাগাতে চলছে মতবিনিময়, নাগরিক সভা সহ শোক সমাবেশ। কিন্তু 1 মাসেও আশার আলো দেখা পায়নি স্থানীয়রা। তারা চায় লিটন হত্যাকারীদের শনাক্ত করে তাদের উপযুক্ত শাস্তির। দুনিয়ার সাংবাদিক, মিডিয়া, তার পাশে অফিসাররা আসে, খালি শুনে যায়, দেখে যায়, পুশ করে যায়, কিন্তু মূল আসামি তো এখনো আমরা দেখতে পারলাম না। আমাদের দাবি একটাই, যেন এর সুষ্ঠু তদন্ত করে যেন আসামিদের সর্বোচ্চ শাস্তি হয়। যেই মারুক তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে, এই আশায় আমরা আপাতত আছি। খুনের কিনারা পেতে প্রশাসনের পক্ষ থেকে গঠন হওয়া একাধিক তদন্ত কমিটি দিনরাত কাজ করছেন। হত্যা রহস্য উদ্ঘাটনে গত 1 মাসে 128 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর তাদের মাঝে এই হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেফতার দেখানো হয় 23 জনকে। তবে এখনও অধরাই রয়ে গেছে হত্যা রহস্যের কিনারা। সম্ভাব্য সকল বিষয় মাথায় রেখেই নিরবিচ্ছিন্নভাবে তদন্ত চলছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে আমরা অবহিত করতে পারবো
এই মাননীয় সংসদ সদস্যের মৃত্যু রহস্য। সুন্দরগঞ্জের বামনডাঙ্গার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন এমপি লিটন। এরপর ওই রাতেই তার মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনে চলছে ভোট গ্রহণ। উপজেলার 107টি ভোট কেন্দ্রে সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শুরু হওয়া থেকে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ার সম্ভাবনা রয়েছে। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের হাসান ইমাম খান সোহেল হাজারি, টেলিভিশন প্রতীক নিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর প্রার্থী আতাউর রহমান খান এবং আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রার্থী ইমরুল কায়েস। কালিহাতী উপজেলার 2টি পৌরসভা ও 13টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে 2,90,055 জন। দর্শক, ইসি গঠন নিয়ে সার্চ কমিটির কাছে আজ নাম জমা দিতে যাবে বিএনপি। কিছুক্ষণের মধ্যে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দল সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিবের কাছে জমা দিতে যাবেন। এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মারুফা, কখন প্রতিনিধি দল রওনা হবে আর বিএনপি কাদের নাম প্রস্তুত করছেন কিংবা কি তথ্য আছে আপনার কাছে? ঠিক 11টার সময় বিএনপির একটি প্রতিনিধি দল দলীয় কার্যালয় থেকে সার্চ কমিটির কাছে বিএনপি সহ আরও অন্যান্য জোটের শরিকরাও আজকে কিন্তু যাবে। এই সার্চ কমিটি নিয়ে তাদের যে নামের তালিকা প্রস্তাব, সেই নামের তালিকা নিয়ে আমি একটু আপনাকে জানাই যে আজকে গতকালকে রাতে আপনি জানেন যে সার্চ কমিটির কাছে বিএনপি সহ জোটের অন্যান্য শরিক দল 6টি পৃথকভাবে নির্বাচন কমিশন গঠনের নামের প্রস্তাব করার কথা বলেছে এবং বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে নাম দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর গতকাল 20 দলীয় জোটের মহাসচিব পর্যায়ে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়। উপরে রয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তার সঙ্গে দলের আরেকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন আব্দুল সালাম, তিনি সহ সচিবালয়ে যাবার কথা রয়েছে 11টার সময়। তাদের যে নামের তালিকার বিষয়ে গোপনীয়তা এখনও রক্ষা করেছে তারা। আমরা প্রশ্ন করেছিলাম, জানতে চেয়েছিলাম এবং দলের বিভিন্ন সূত্র থেকে তারা এইটুকু বলেছে যে দলীয় কোনো ব্যক্তি নয় বরং নিরপেক্ষ এবং ভালো ইমেজধারী ব্যক্তিদেরকেই তারা তালিকায় রেখেছে, যেন বিএনপি কোনো সমালোচনার, বিএনপির এই নামের যে তালিকা সেই তালিকাটি সমালোচনার কোনো সুযোগ না থাকে। আর বিএনপি ছাড়াও জোটের নিবন্ধিত যে আরও 6টি দল রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নিয়েছেন, তারা বিএনপি সহ গত রাতে কিন্তু নিজ দলের নামের তালিকা চূড়ান্ত করার পাশাপাশি এই 6টি দলের নেতাদের সাথেও বৈঠক করে পৃথকভাবে নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। এবং এই 6টি দল হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ ও জমিয়তে উলামা ইসলাম। তো সব মিলায়ে এ পর্যন্ত আমরা যা জানতে পেরেছি যে 11টার সময় বিএনপির এই প্রতিনিধি দলটি যাবে এবং সেটা নেতৃত্ব দিবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং এখন পর্যন্ত নামের যে 6 জনের নামের তালিকা তারা তৈরি করেছে সেটি কিন্তু সরাসরি গুলশান অফিস থেকে এখানে আসবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি নিজেও জানেন না বলে তিনি বলেছেন। তবে দলীয় বিভিন্ন সূত্রে এবং গত রাতে যে আমরা সেখানে ছিলাম আমরা জানতে পেরেছি যে তারা নির্দলীয় যারা তাদের নাম প্রস্তাব করেছে এখানে এবং যেন কোনো প্রশ্ন না ওঠে সেই ধরনের ব্যক্তিদের নামের তালিকাই তারা দেবে। এবং এছাড়া তাদের যে জোটভুক্ত আরও নিবন্ধিত 6টি দল রয়েছে তারাও কিন্তু পৃথকভাবে নামের তালিকা করেছে। তো এখন 11টার সময় বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব সচিবালয়ে যাবেন তার বিএনপি প্রতিনিধি একটি দল হিসেবে এবং তারা গিয়ে সেই 6 জনের নামের তালিকা সেখানে দিয়ে আসবেন। তো জহুর, এই ছিল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে সার্চ কমিটির নামের তালিকা নিয়ে সর্বশেষ তথ্য আমার কাছে। মারুফা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সার্চ কমিটি নিয়ে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল সকাল 11টায় সচিবালয়ে যাবে। তো এ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মারুফা রহমান। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। রাজশাহীতে জেলা পরিষদ চেয়ারম্যানের সম্বর্ধনা অনুষ্ঠানে হামলা চালিয়েছে সংসদ সদস্যের সমর্থকরা। সোমবার বিকেলে নগরীর কাপাসিয়া এলাকায় এ সম্বর্ধনা আয়োজন করে মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। সম্বর্ধনা অনুষ্ঠান চলাকালে হঠাৎ হামলায় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন। এ হামলার জন্য জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার রাজশাহী 3 আসনের সংসদ সদস্য আইন উদ্দিনকে অভিযুক্ত করেছেন। কুড়িগ্রামে খোলা আকাশের নিচে পড়ে আছে হাজার হাজার বস্তা ইউরিয়া সার। বাফার গুদাম ঘর সংকটের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানালেন ডিলাররা। আর জমাট বাঁধা সার রিপ্যাকিং করে বিক্রি করার বিপাকে পড়েছেন কৃষকরা। তবে দ্রুত গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধির আশ্বাস দিয়েছে প্রশাসন। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে বাফার গুদামের ধারণ ক্ষমতা কম হওয়ায় এভাবেই খোলা আকাশের নিচে পড়ে আছে হাজার হাজার বস্তা ইউরিয়া সার। মাসের পর মাস এভাবে পড়ে থাকায় শক্ত হয়ে গেছে এসব সার। গুণগত মান নিয়েও উঠেছে প্রশ্ন। সাদা আছে, কালার ডিসকালার হয়নি, সেগুলি বাফার ইনচার্জ রিপ্যাকিং করে আমাদের দিচ্ছে, আমরা সেগুলি দেখে শুনি সরবরাহ নিচ্ছি। এখানে লেবার দিয়া ভাঙিয়া নতুন বস্তার মধ্যে 50 কেজি বস্তা করিয়া ডিলারদেরকে আমরা সরবরাহ করতেছি। খোলা আকাশের নিচে পড়ে থাকা জমাট বাঁধা এসব সার গুঁড়ো করে রিপ্যাকিং করা হয়। তবে এই সার জমিতে ব্যবহার করায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানালেন কৃষকরা। কৃষকের যে সারটা দেয় দলা সারটা, এটাতে আমাদের ফসল কমতেছে, খরচ বেশি এসছে। জমাট বাঁধা সারে জমির মধ্যে দিলে লাভ হয় না, ঝুলঝুলে সার দিলে এখানে লাভ হয়। সারের মান ঠিক রাখতে গুদামের সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার দাবি জেলা সার ডিলার সমিতির। কৃষকের উন্নতি করার জন্য এটা 10,000 মেট্রিক টন করা হোক এবং কিছু এখানে ঘাট থেকে জমাট বাঁধা সার আসতেছে, সেই সারটা বন্ধ করা হোক এবং সেই সারটা যেন ডিলারদের মধ্যে না যায়। সমস্যার কথা স্বীকার করে গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধির আশ্বাস দিলেন জেলা প্রশাসক। বাফার গোডাউনগুলো আগে ছোট পরিসরে তৈরি করা হয়েছিল, এটি বাড়ানো দরকার, এটির কলেবার বৃদ্ধি করা দরকার, যাতে এই সারগুলো দীর্ঘদিন বাইরে থাকার ফলে যাতে নষ্ট না হয়ে যায়। সেজন্য আমরা ইতিমধ্যেই সরকারের সঙ্গে যোগাযোগ করেছি এবং আশা করি ভবিষ্যতে আমাদের এই বাফার গোডাউনগুলো কলেবার বৃদ্ধি পাবে। কুড়িগ্রাম বাফা গুদামে 2000 মেট্রিক টন সার রাখার ধারণ ক্ষমতা থাকলেও বাইরে পড়ে থাকে এর দ্বিগুণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মুন্সিগঞ্জে আলু নিয়ে ব্যস্ত সময় পার করছেন পদ্মার চরের চাষিরা। প্রতি বছরের মতো এবছরও পদ্মায় জেগে ওঠা চরসহ মুন্সিগঞ্জের বিস্তীর্ণ এলাকায় আলুর আবাদ হয়েছে। কৃষকরা বলছেন, আলু রপ্তানি বাড়াতে পারলে আলু চাষে আরও বেশি মানুষ আগ্রহী হবেন। প্রতিনিধি লাউলু মোল্লার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন হাসান কামরুল। পদ্মার পলিপরা জমি আলু চাষের উপযোগী হওয়ায় মুন্সিগঞ্জে আলুর উৎপাদন হয় সবচেয়ে বেশি। দেশের মোট চাহিদার 1/3 যোগান দেয় এই জেলা। এবার নতুন চর জেগে ওঠায় আলুর আবাদ আগের তুলনায় বেড়েছে। বসত বাড়ি ছিল, পরে এটা 2 থেকে 3 বছর পরে আবার ফিরা নতুন করে জাগার পরে কৃষক সব পদের ফসলই করতেছে, কিন্তু বিশেষ করে আলুটা খুব ভালো হয় এখানে। 2007 সালে এটি ভাঙা গেছিল, এরপর জাগার পরে আমরা যেরকম আর কি ওই জমি হয়েছে ভালো হয়েছে আর কি আলু চাষ করতে, কিন্তু আলুর ফসল ভালোই হয়। আলু উৎপাদনে অনেক সময় লোকসানে পড়তে হয় কৃষকদের। এজন্য দেশের বাজারে বিক্রির পাশাপাশি আন্তর্জাতিক বাজার খুঁজে রপ্তানি বাড়াতে পারলে এই কৃষি পণ্যের চাষ আরও বাড়বে বলে মনে করেন চাষিরা। যেন আপনার সরকারের কাছে কিভাবে প্রসিডিং করবেন, আদায় করবেন যাতে আমাদের আলুটা বাইরে রপ্তানি হয়। রপ্তানি হইলে তাইলে মোটামুটি আমাদের পোষাইবে, আমরা হয়তো মনে হয় আমরা লসের মধ্যে আছি। অনুকূল আবহাওয়া এবং চারার পর্যাপ্ত যোগান থাকায় এবারের আলুর উৎপাদন নিয়ে আশাবাদী কৃষি বিভাগও। পদ্মার চরে প্রায় 7000 হেক্টর জমি আছে। ওই জমির মধ্যে প্রায়
4000 হেক্টর জমিতে পদ্মাচরে আলু আবাদ হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের রোগ, পোকামাকড়, এমনকি আলুর যে ভয়ানক মড়ক রোগ, সেই মড়ক রোগ এখনো দেখা যায় নাই। মুন্সিগঞ্জে সবচেয়ে বেশি আলু চাষ হয় টঙ্গীবাড়ি, লৌহজং ও সদর উপজেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। মাসব্যাপী বাণিজ্য মেলার সময় বাড়ল 4 দিন। রাজধানীর শেরে বাংলা নগরে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। এদিকে শেষ দিকে ছাড় এবং অফারে জমে উঠেছে মেলা। ক্রেতারাও লুফে নিচ্ছেন প্রয়োজনীয় সব পণ্য। বিস্তারিত আফসার উদ্দিনের প্রতিবেদনে। বাণিজ্য মেলার শেষ সময়ের অফারকে অনেক ক্রেতাই সুযোগ হিসেবে নিয়েছেন, কিনে নিচ্ছেন পছন্দের পণ্য। শেষ সময় আপাতত এই কারণে আসা যে এখন একটু ডিসকাউন্ট চলতেছে, এই কারণে আর কি। এটা 32 ইঞ্চি এলইডি 18,150 টাকা। ডিসকাউন্ট বেশি দেখে কিনছি। তারপরে অনেক জিনিসপত্র কিনলাম, মগ, রুটি পাড়ার বেলুন পিড়ি, তারপরে মোবাইল, তারপরে আরো অনেক কিছু। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীর সংখ্যাও কম নয়। পরিবার পরিজন নিয়ে কিছুটা সময় কাটাতে অনেকেই ঢু মারছেন। উদ্দেশ্য বাচ্চাদেরকে ঘোরানোর জন্য আসছে, আনন্দই। বাণিজ্য মেলা সবাই অনেক ধরনের অনেক কিছু আছে, অনেক স্টল বড় বড় আছে, প্যাভিলিয়ন আছে, এগুলো দেখার জন্য আসছে। সবাই ঘুরে কিন্তু মজা পাচ্ছে, বড়রাও এখানে খুব ভালো লাগতেছে, বড়দেরও। আমরা ঘোরার জন্যই আসছি। কোনো কিছু কেনার কোনো ইচ্ছা নাই, কিন্তু যদি পছন্দ হয় তাহলে কিনবো। কেনা তো বড় কথা না, মানে কি এখানে আসবো, সবার সাথে আনন্দ করব, সবাই মিলিত হব, এটাই। কোনো প্রতিষ্ঠান প্রত্যাশা অনুযায়ী পণ্য বিক্রি করতে না পারলেও অনেকেরই আছে সন্তুষ্টি। গত বছর আমরা যে বিজনেস করেছি তার থেকে এই পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা আমাদের সেল বেশি হয়েছে, এবং আমাদের রেফ্রিজারেটর এবং টিভি মানুষের মন জয় করেছে। যে টার্গেটটা আমরা করেছি ওটা পরিপূর্ণ ফ্ল্যাপ এখনো হয়নি, আরও 4 দিন তো বাড়াইছে শুনছি আজকে, তো আশা করি আরও ভালো হবে ইনশাল্লাহ। মাসব্যাপী বাণিজ্য মেলার সময় আরও 4 দিন বাড়ায় পণ্যের বিক্রি অনেক গুণ বেশি হবে, এমন আশা অংশগ্রহণকারীদের। আফসার উদ্দিন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। দেশটিতে প্রায় 15 লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। রাজধানী রিয়াদ এবং এর আশপাশে কেবল 6 থেকে 7 লাখ বাংলাদেশির বসবাস। তাদের দাবি রিয়াদ থেকে সিলেট এবং চট্টগ্রামের বিমানের সরাসরি ফ্লাইট চালু করা। সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আল আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন আশফাক আহমেদ। সৌদি আরবের রিয়াদ এবং আশেপাশে বসবাসকারী প্রবাসীদের একটি বড় অংশ চট্টগ্রাম ও সিলেট বিভাগের। এছাড়া ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ ওই অঞ্চলের প্রবাসীরাও অনেক সময় ব্যবহার করেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সিলেট এবং চট্টগ্রামে নেই কোনো সরাসরি ফ্লাইট। দুই একটা ট্রানজিট বিমান থাকলেও এগুলা ট্রানজিট হয়ে যাওয়ার কারণে সময়, অর্থ সবকিছুই আমাদের অনেক ভোগান্তি শিকার হতে হচ্ছে। রিয়াদ সিলেট সরাসরি একটা বিমানের ফ্লাইট এর ব্যবস্থা করলে আমরা উপকৃত হব। রিয়াদ থেকে সিলেট এবং চট্টগ্রামে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট না থাকায় অনেক প্রবাসী বাধ্য হচ্ছেন বিদেশি এয়ারলাইন্সে দুবাই, আবুধাবি, কুয়েত, কাতার, ওমান হয়ে সিলেট বা চট্টগ্রাম ফিরতে। এতে করে প্রবাসীরা যেমন বিদেশি এয়ারলাইন্স নির্ভর হয়ে পড়ছে, তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। বিদেশি কিছু এয়ারলাইন্স নাকি সরাসরি সিলেট দিয়ে নামবে, ইত্তেহাদ, তারপরে আরব আমিরাত, এইসব ফ্লাইট যদি দিয়ে নামা শুরু করে তাহলে বিমানের আরো ক্ষতি হবে, বিমানের রাজস্ব হারাবে। রিয়াদ থেকে সপ্তাহে কমপক্ষে একটি সরাসরি ফ্লাইট চালু করলেও ভোগান্তি অনেকটা কমে আসবে বলে জানান প্রবাসীরা। আশফাক আহমেদ, নিউজ 24। দর্শক, নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। নতুন নির্বাচন কমিশন গঠনে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে নাম জমা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি, ইসলামী শাসনতন্ত্র ও খেলাফত মজলিস। এ বিষয়ে আরও জানাতে সরাসরি আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন সহকর্মী জোবায়ের আল মাহমুদ। জোবায়ের, 3টি দল ইসি গঠনে তাদের প্রস্তাবিত নাম জমা দিয়েছে, আর কোন কোন দলের নাম জমা দেওয়ার কথা রয়েছে আমাদের জানান।
আজকে আপনি জানেন যে সার্চ কমিটি গঠনের জন্য আজকে কিন্তু বিকেল 3টার মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছ থেকে সার্চ কমিটি তাদের পছন্দের নাম চেয়েছেন এবং শুরুতেই আজকে মন্ত্রিপরিষদ বিভাগে এসে অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ ওনার কাছে নাম জমা দিয়েছে এলডিপির দপ্তর সম্পাদক ওমর ফারুক সুমন তিনি এসেছিলেন, উনি এসে ওনাদের 5 জনের নাম জমা দিয়ে গেছে। এরপরেই এসেছিলেন ইসলামী ঐক্য জোটের একটি প্রতিনিধি দল, 1 সদস্যের একটি প্রতিনিধি দল। ইসলামী ঐক্য জোটের পক্ষ থেকে এসেছিলেন সহকারী মহাসচিব আলতাফ হোসেন, তিনি এসেও কিন্তু 5 সদস্যের নাম জমা দিয়ে গেছেন। এবং কিছুক্ষণ আগে এসেছিলেন খেলাফতে মজলিসের 2 জন প্রতিনিধির একটি প্রতিনিধি দল, নায়েবে আমির সৈয়দ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছিলেন খেলাফতে মজলিসের। খেলাফতে মজলিস 5 জনের নাম জমা দিয়েছেন, তবে এই 5 জনের মধ্যে একজনকে তারা নারী আলেমের নাম জমা দিয়েছেন, এমনটি বলেছেন মিস্টার মুজিবুর রহমান। এবং এখানে আমরা যে তথ্য জানতে পেরেছি সেটি হচ্ছে, আপনি জানেন যে যেহেতু আজকে 3টার মধ্যেই নাম জমা দেওয়ার শেষ সময়, যেটি 11টার মধ্যে দেওয়ার কথা ছিল, সেটি সার্চ কমিটি সেই সময়টি বৃদ্ধি করে 3টা পর্যন্ত করেছে। তো বিএনপির বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এখানে আমরা শুনতে পাচ্ছি, আমাদের কাছে তথ্য আছে, যেটি হচ্ছে বিএনপি বেলা 11টার দিকে তাদের একটি প্রতিনিধি দল এখানে আসবে এবং আমরা জানতে পেরেছি যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসার কথা। এবং একই সাথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলও কিন্তু আসবে, এমনটি কিন্তু এখানে বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে। তবে আওয়ামী লীগ কখন আসবে এ বিষয়ে কিন্তু এখনো কোনো তথ্য আমরা জানতে পারিনি, আমরা অপেক্ষা করছি। তো সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে, এখন পর্যন্ত 3টি রাজনৈতিক দলের প্রতিনিধি দল এখানে এসেছেন এবং 3টি দলের প্রত্যেকেই 5 জন করে তাদের পছন্দের নাম দিয়েছেন, পছন্দের মানুষদের নাম দিয়েছেন। এবং বিএনপি 11টার সময় আসবে এবং বাকি দলগুলো হয়তো একের পর এক চলে আসবে। তো প্রত্যেকটি দল যখন চলে আসবে তখন আসলে আপনাকে প্রতিনিয়তই আমি আসলে জানাতে পারবো কখন কারা আসছে। তো এই ছিল আসলে সচিবালয় থেকে সর্বশেষ। তো জুবাইর, আপনাকে ধন্যবাদ, আপনি সেখানেই থাকুন, পরবর্তীতে আমরা আবার আপনার কাছে আসব। দর্শক, জুবাইর জানাচ্ছিল যে সচিবালয় এরই মধ্যে 3টি দল তাদের নাম প্রস্তাব দিয়েছে সার্চ কমিটির কাছে এবং এরপরে 11টায় আসবে বিএনপি এবং একে একে আওয়ামী লীগেরও আসার সম্ভাবনা রয়েছে। এ সম্পর্কে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুবাইর আল মাহমুদ। এবার নিউজ 24 আন্তর্জাতিক। জামাত উদ দাওয়াত প্রধান হাফিজ সাইদকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করে তাইয়েবের প্রধান ছিলেন এই হাফিজ। 2008 সালে মুম্বাই হামলার পেছনেও জড়িত বলে তার বিরুদ্ধে বহু আগেই অভিযোগ আনে ভারত। ভয়াবহ সেই সন্ত্রাসী হামলায় 166 জন মানুষকে হত্যা করা হয়েছিল। সোমবার জামাত উদ দাওয়াত সংগঠনটির লাহোরে অবস্থিত মূল কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। প্রাদেশিক সরকারের নির্দেশে এরপর তাকে গৃহবন্দী করা হয়। পুলিশ জানিয়েছে এখান থেকে হাফিজকে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে, পরে তাকে সেখানে গৃহবন্দী করে রাখা হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড বিরোধী আইনে তাকে গ্রেফতার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। चूंकि इंडिया कश्मीर का मसला हल नहीं करना चाहता, India makes main issue to divert attention from Kashmir. দর্শক, সংবাদে পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। এবারে পজিটিভ বাংলাদেশের খবর। নদীতে টলটলে জল, আবার মাছও আছে, কিন্তু জাল ফেলা যাবে না। শফিউল আলম মুক্তা নামের এক ব্যক্তির এমন ঘোষণায় তার পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ, সমর্থন করেছে স্থানীয় প্রশাসন। বিলুপ্তপ্রায় মাছের প্রজাতি রক্ষার এমন উদ্যোগ নিয়ে রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন। জাল যার জল তার, এই প্রবাদকে আটকে রেখে শফিউল আলম মুক্তা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পদ্মা নদীতে মাছের অভয়াশ্রম গড়ে তিনি স্বপ্ন দেখাচ্ছেন এলাকার যুব সমাজকে, তেমনই রক্ষার উদ্যোগ নিয়েছেন বিলুপ্তপ্রায় মাছ। গল্পটা 2010 সালের।
বন্ধু শরৎচন্দ্রকে সঙ্গে নিয়ে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর কোলে আটকে থাকা জলাশয়ে গড়ে তুলেছিলেন মাছের অভয়াশ্রম। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। 100 মিটার জায়গা নিয়ে আমরা একটা করলাম যে দেখি এখানে মাছ হয় কিনা, অভয়াশ্রম করলাম। তারপরে দেখছি যে এখানে অনেক বড় বড় মাছ, 8 কেজি 10 কেজি পর্যন্ত মাছ কিন্তু ওখানে এসে জমা হয়েছে। তখন থেকে আমরা আরও ভালোভাবে কাজটা করতে শুরু করলাম। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরোজপুর এলাকার পদ্মা নদীর এই অভয়াশ্রমের কারণে খুশি স্থানীয়রা। এর সঙ্গে জড়িয়েছেন আরও 20 যুবক। আমরা হচ্ছে যে নিজ উদ্যোগে যে খাঁচা তৈরি করেছি, প্লাস আছে এখন আমরা মনোসেক্স তেলাপিয়া মাছটা চাষবাস করছি। এই নদীতে যে আরও ডিমের ব্যবস্থা থাকবে, এই সমস্ত জিনিসগুলো মানুষের সুবিধার জন্য আর কি অভয়াশ্রমটা এখানে করা হয়েছে। অভয়াশ্রমের ফলে মাছের প্রজাতি রক্ষা পাচ্ছে। এতে করে স্থানীয় জেলেদের পাশাপাশি দেশের 27টি নদীকে ভর করে জীবিকা নির্বাহ করা জেলেরাও উপকৃত হচ্ছে। বোয়াল মাছ, তারপর রুই মাছ, এই যে নদীর রুই মাছ, তারপর হলো দেশি প্রজাতির অন্য সব মাছগুলো এখন এখানে পুনর্ভাব হয়েছে এবং মাছ পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে বাড়ছে অভয়াশ্রমের বিস্তৃতি। আগামীতে আরও বড় হবে তা, এমন স্বপ্ন দেখেন মুক্তা। পদ্মা নদী প্রায় 27টা নদীতে পানি দেয়। আমরা চাচ্ছি যে আমাদের এই অভয়াশ্রম থেকে যেন 27টা নদীতে হয়, মানে যে মাছগুলো হারিয়ে গেছে সেগুলো আসছে, আমরা দেখতে পাচ্ছি এখন, সেগুলো হচ্ছে যে উৎপাদন হয়ে যেন সব দিকে হয়। মা মাছ রক্ষা পেলে বাঁচবে মাছের প্রজাতি। তার এই আন্দোলন একদিন সারা দেশে ছড়িয়ে পড়বে, এমনটা আশা মুক্তার। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবার খেলার খবর। ইসলামিক সলিডারিটি আর্চারিতে 6টি স্বর্ণ জিতে শ্রেষ্ঠত্ব দেখানোর পাশাপাশি রেকর্ডও করেছে বাংলাদেশ। এর আগে আন্তর্জাতিক আর্চারি টুর্নামেন্টে কোনো এক দেশের সর্বোচ্চ অর্জন ছিল 5টি স্বর্ণ। আসরে 1টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ সহ মোট 9টি পদক পায় বাংলাদেশ। বিস্তারিত রিপোর্টে। 14 দেশের তীরন্দাজদের প্রতিদ্বন্দ্বিতায় সেরা হোস্ট বাংলাদেশ। শেষ দিনে 9টি স্বর্ণের লড়াইয়ে 6টিতেই বাংলা নিশানাবাজিতে দেখায় কৃতিত্ব। বুক ভরা হতাশাও আছে ছেলেদের এককে স্বর্ণ না আসায়। মেয়েদের রিকার্ভে আজারবাইজানের রামোজা মোভাকে 6-4 গেমে হারিয়ে গোল্ড মেডেল জিতে নেন হীরামণি। ছেলেদের এই ইভেন্টে সেরা হন সৌদি আরবের ফায়েজ আলোতাবি। রিকার্ভ টিম ইভেন্টে ভুটানকে হারিয়ে ছেলেরা ও নেপালকে হারিয়ে স্বর্ণ জয় করে বাংলাদেশের মেয়েরা। ছেলেদের দলীয় কম্পাউন্ডে স্বর্ণ আসে মালয়েশিয়াকে হটিয়ে। কম্পাউন্ড মিক্স টিম ইভেন্টে কঠিন প্রতিপক্ষ ইরাকের ফাতিমা ও ইশাক জুটিকে হারায় বাংলাদেশের সুস্মিতা ও মামুন জুটি। রিকার্ভ মিক্স টিম ইভেন্টে ভুটানের কারমা ও কিনলি সেরেংকে 6-2 গেমে পরাজিত করে বাংলাদেশের রুমান ও বিউটি জুটি। মেয়েদের কম্পাউন্ডে ইরাকের ফাতিমার কাছে হেরে রৌপ্য পান বন্যা আক্তার। এই টুর্নামেন্টের সাফল্যকে আগামী নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ছাড়িয়ে যেতে ভালো প্রস্তুতি ও ক্যাম্প নিয়মিত রাখার দাবি রুমান হীরামণিদের। অনেক খুশি লাগতেছে যে গোল্ড পাইছে। আমার ব্যক্তিগত ইভেন্টটাতে আমাদের স্যার আমাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল। সিঙ্গেলে কেউ কিছু করতে পারেনি, যাদের কাছ থেকে আশা ছিল, কিন্তু আমি ততটা আশা করিনি যে আমি এ পর্যন্ত পৌঁছাবো। আল্লাহর রহমতে আমি এ পর্যন্ত এসে অনেকটা খুশি এবং দেশের জন্য কিছু করতে পেরে আমি অনেক খুশি। ওদের পাশাপাশি লক্ষ্য পূরণ হওয়ায় আনন্দে উচ্ছ্বসিত বাংলাদেশ কোচ নিশীথ দাস। আমি আপনাদের আগেও বলেছিলাম যে 5 থেকে 6টা আমার টার্গেট গোল ছিল, আমি সেটা আমার পূরণ করেছে আমার ছেলেরা, আমার আচাররা, আমি ভেরি হ্যাপি। ফেডারেশনও দিচ্ছে গুরুত্ব, কর্তারা শুভ উদ্যোগকে এগিয়ে নিতে চান। এখন যেটা আছে এটাকে আরেকটু গতিশীল করব, আধুনিক আরও যন্ত্রপাতি আমরা কিনবো আনবো এবং ছেলেদেরকে যত রকম সাহায্য সহযোগিতা আছে, আমি কেন আমার পুরো ফেডারেশন, এটা আমি বলতে কিছু নাই এখানে, আমার ফেডারেশন, আমাদের ফেডারেশন সব কিছু করবে। টুর্নামেন্টে 1টি স্বর্ণ ও 2টি রৌপ্য সহ 3টি পদক পেয়ে দ্বিতীয় হয় মালয়েশিয়া। 1টি করে স্বর্ণ পায় ইরাক ও সৌদি আরব। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা। তুখোড় ক্রিকেটার থেকে বনে গেলেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার। এই ফুটবল তাকে দিয়েছে আকাশচুম্বী সাফল্য। প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে খেলেছেন বিদেশের মাটিতেও। খেলোয়াড় জীবনে ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। দর্শক, বলছি কাজী সালাউদ্দিনের কথা। নিজের খেলোয়াড়ি জীবনের অনেক অজানা ঘটনা নিয়ে খোলামেলা কথা বলেছেন নিউজ 24-এর সঙ্গে। কাজী সালাউদ্দিনকে নিয়ে 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব, জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। ক্রিকেটে ফার্স্ট ডিভিশনে আগে খেলেছি, তারপরে 69-এ আমি ফুটবলে আসি। ফুটবলের মাঠে সফল এই মানুষটির জীবনের গল্পে আছে নানান উত্থান পতন। তার কাছে প্রশ্ন ছিল, নানান চড়াই উতরাই পেরিয়ে আসা খেলোয়াড় সালাউদ্দিনের বিষয়ে ব্যক্তি সালাউদ্দিনের মূল্যায়ন কি।
It's a very difficult question because all I can say, I was a complete professional footballer. একটা প্রফেশনাল ফুটবলের যে ক্যারেক্টার হওয়ার দরকার আমি মনে করি ওই ক্যারেক্টার আমার ছিল। দ্যাট ইজ ওয়াই আমি 14-15 বছর একটানা চ্যাম্পিয়ন টিমে খেলতে পেরেছি। 1970-এ ঢাকা মোহামেডানের হয়ে মাঠ কাঁপানো কাজী সালাউদ্দিন 71 সালে যুদ্ধে যোগ দিতে চলে যান আগরতলায়। সেখান থেকে যোগ দেন স্বাধীন বাংলা ফুটবল দলে। স্বাধীন দেশে ফিরে বঙ্গবন্ধু পুত্র বাল্যবন্ধু শেখ কামালের অনুরোধে যোগ দেন ঢাকা আবাহনীতে। তো প্রথমে তো আমি রাজি হইনি, বিকজ তখন কেউ কি মোহামেডান ছেড়ে কোনো টিমে যায়, সে বললো যে আমি এশিয়া চ্যাম্পিয়ন টাইপের টিম করতে চাই। তো হি গেভ হিজ প্ল্যানিং, হিজ ভিউজ, উইচ আই থিঙ্ক ওয়াজ ভেরি গ্রেট। তখন আমি তোমাকে বললাম, আমি ওকে বললাম যে তুমি যদি করতে পারো তাহলে তুমি মনে করো আমি তোমার টিমে খেলবো। ও আমাকে আর ডিস্টার্ব করে নেই, ওর টিম করে এসে তখন আমাকে টিমের লিস্ট দেখিয়েছে। এরপর আবাহনীতেই শেষ করেছেন নিজের ফুটবল ক্যারিয়ার। বন্ধু শেখ কামাল বেঁচে থাকা অবস্থায় এশিয়ার বিভিন্ন দেশে লিগ খেলার প্রস্তাব থাকলেও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু 75-এই 15ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলে ব্যথিত সালাউদ্দিন পাড়ি জমান হংকংয়ে। আমাকে যখন মালয়েশিয়াতে অফারটা দেয় তখন তো কামাল বেঁচে আছে, এই জন্য আমি অফারটাকে আলাপই করিনি। কামাল মারা যাওয়ার পরে যখন আমি দেশে সেই পরিস্থিতি দেখলাম আর আমার দেশেও ফুটবল আরম্ভ হতে সময় লাগবে, তো আমি ভাবলাম যে তখন আমি ওদেরকে বললাম যে ঠিক আছে আমি আসতে পারি। 70-এর দশকে মাঠ কাঁপানো কাজী সালাউদ্দিন ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন ঢাকা মোহামেডানের বিরুদ্ধে। সমাপ্তি টানেন 15 বছরের ক্যারিয়ারের। 84-তে ফুটবলের মাঠ ছাড়লেও এখনও তার সঙ্গ ছাড়েনি ফুটবল, ছাড়বে না কোনোদিন। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার নিউজ 24 বিনোদনের সংবাদ। মাইকেল জ্যাকসনের পর এবার ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের ঘোষণা দিলেন কানাডার লেখক ও পরিচালক ইয়ান হালপেরিন। গেল বছরের সেপ্টেম্বরে বিবাহ বিচ্ছেদের হয় জনপ্রিয় এই হলিউড জুটির। আর এই তারকা দম্পতির বিচ্ছেদ নিয়েই হালপেরিনের এবার প্রামাণ্যচিত্র। আরও জানাচ্ছেন আসমা তুলি। মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ ছবির শুটিং সেট থেকেই ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির প্রেম শুরু। প্রণয়ের পর 2004 সাল থেকে হলিউডের এই তারকা জুটির একসঙ্গে বসবাস। এরপর 2014 আগস্টে বিয়ে করেন তারা। দুজনের নামের প্রথম অংশ মিলিয়ে ব্র্যাঞ্জেলিনা নামে জনপ্রিয় হয়ে ওঠেন এই জুটি। তবে বিয়ের পর সম্পর্ক দীর্ঘ হয়নি দুর্দান্ত জনপ্রিয় এই হলিউড জুটির। গেল বছরের সেপ্টেম্বরে তারা দাম্পত্য জীবনের ইতি টানেন। শোনা যায় সন্তানদের প্রতি পিটের অবহেলাকেই এই ভাঙ্গনের কারণ দেখিয়েছেন জোলি। আর সেই তুখোড় হলিউড জুটির বহুল আলোচিত এই বিচ্ছেদকে নিয়েই তৈরি হতে যাচ্ছে প্রামাণ্যচিত্র। কানাডার লেখক ও পরিচালক ইয়ান হালপেরিন তৈরি করবেন এই প্রামাণ্যচিত্র। বিষয়টি নিশ্চিত করলেন পরিচালক নিজেই। এর আগেও এই পরিচালক মাইকেল জ্যাকসনকে নিয়ে আনমাস্ক দ্য ফাইনাল ইয়ার্স অব মাইকেল জ্যাকসন এবং সেলেন ডিয়ন বিহাইন্ড দ্য ফেরি টেল চলচ্চিত্র নির্মাণ করেন। এই তারকা গায়ককে নিয়ে গন টু সুন নামে হালপেরিন আরও একটি চলচ্চিত্র নির্মাণ করেন 2010 সালে। আসমা তুলি, নিউজ 24। দর্শক, নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদের ঝড়, ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা, আইন কর্মকর্তা বরখাস্ত। ইসি গঠনে সার্চ কমিটির কাছে আজ নাম জমা দেবে বিএনপি, 5 জনের তালিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। কাল শুরু হচ্ছে মাসব্যাপী প্রাণের উৎসব 21শে গ্রন্থমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং 1 মাস পরও অধরায় রয়ে গেল এমপি লিটন হত্যার রহস্য, শীঘ্রই দায়ীদের আটক করা হবে বলছে পুলিশ। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।